আসসালামু আলাইকুম দর্শক, আমি বিথি আক্তার মৌ। শুরুতেই জানাবো আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। তো এক নজরে দেখে নেওয়া যাক আজকের প্রধান শিরোনামগুলো। এবার সীমান্তে অস্ত্রের ঝনঝনানি, নির্বাচন প্রতিহত করতে আওয়ামী লীগের গোপন মিশন, স্বরাষ্ট্র উপদেষ্টার চাঞ্চল্যকর স্বীকারোক্তি। নির্বাচন কি রক্তাক্ত হবে? সেনাপ্রধানের বাসায় লুকিয়ে আছে হাদির খুনি ফয়সাল, চাঞ্চল্যকর তথ্য দিল সাংবাদিক ইলিয়াস। এবং সর্বশেষ জানিয়ে দিব, প্রশাসনের আশ্রয়ে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না, অবশেষে ধরা খেল হাদির খুনি ফয়সাল। যাদের কাছে বিচার চাস কোনো লাভ হবে না, এরা শেখ হাসিনার গোলাম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ উসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামি ফয়সাল ও আলমগীর কোথায় আছে তার কিছুই জানে না প্রশাসন। যদিও তার গ্রেফতার না হওয়া পর্যন্ত সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করার কথা জানিয়েছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান। এদিকে সাংবাদিক ইলিয়াসের তথ্যমতে ঘাতক ফয়সালকে ইচ্ছে করে গ্রেফতার করছে না প্রশাসন, কারণ এই ঘাতক এমন একজন ব্যক্তির বাসায় লুকিয়ে আছে যেখানে হানা দেওয়ার র্যাব পুলিশের পক্ষে, এমনকি সরকারের পক্ষেও সম্ভব হচ্ছে না। তাই ইচ্ছা থাকলেও ফয়সালকে গ্রেফতার করা যাচ্ছে না। অন্যদিকে বিভিন্ন ভিডিও ছড়িয়ে দেশবাসীকে একের পর এক চুতিয়া বানানো হচ্ছে। প্রশ্ন হচ্ছে, কোথায় আছে ফয়সাল? এই বিষয়ে কি জানালেন সাংবাদিক ইলিয়াস? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। উসমান বিন হাদির ঘাতকদের মোবাইল লোকেশন অনুযায়ী পুলিশ যে সর্বশেষ অবস্থান শনাক্ত করেছে তা কোনো সাধারণ জায়গা নয়, DOH এর একটি বাসা, মানে যেখানে আর্মির বড় বড় কর্নেল, মেজর আর জেনারেলরা থাকেন। যে বাসাটিতে ছিলেন সে বাসার মালিক একজন ব্রিগেডিয়ার জেনারেল। এই তথ্য শুধু একটি আসামি ধরার ক্লু নয়, এটা বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে লুকিয়ে থাকা একটি বৃহৎ অপশক্তির ভয়ঙ্কর ইঙ্গিত। ইলিয়াস লিখেছেন, উসমান বিন হাদির ঘাতক ফয়সাল DOH আছে, এটা শতভাগ কনফার্মড। সেনাবাহিনী কোনো ঝুঁকি নিতে চায় না, তাই আমার গতকালের পোস্টটি BTRC সরিয়ে দিয়েছে। এখানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে লুকিয়ে থাকা একটি বৃহৎ অপশক্তির বিষয়। এই দেশে সত্য বলার অপরাধে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলার অপরাধে শুধু হাদি নয়, দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে একজনের পর একজন সংগ্রামী মানুষ শহীদ হয়েছেন। প্রশ্ন একটাই, এরা কার হাতে নিহত? উত্তর দিন দিন স্পষ্ট হচ্ছে, রাষ্ট্রের ভেতরে গড়ে ওঠা অপশক্তির হাতে। সেনাবাহিনীর কিছু অংশ, গোয়েন্দা সংস্থা এবং সুবিধাভোগী রাজনৈতিকদের সম্মিলিত ছায়াতেই এই মানুষ মারার রাজনীতি বারবার বাস্তবায়িত হচ্ছে। যারা ভারতের অন্যায় আধিপত্যের বিরুদ্ধে কথা বলে, যারা মাথা নত করতে শেখে না, তাদের জন্যই এই রাষ্ট্র বারবার হয়ে ওঠে অনিরাপদ। হাদের রক্ত বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটি ধারাবাহিক ইতিহাসের অংশ, যেখানে সত্য বলার মূল্য দিতে হয় জীবন দিয়ে। কিন্তু ইতিহাস সাক্ষী, রক্ত দিয়ে চাপা দেওয়া সত্য একদিন আরও উচ্চ স্বরে কথা বলে। আসুন একসাথে বলি, ন্যায় চাই, সত্য চাই, হাদের জন্য বিচার চাই। ইলিয়াসের ওই পোস্টে একজন কমেন্ট করে লিখেছেন, দেশের মানুষকে প্রশাসন বোকা মনে করে। আমরা আগেই বলেছি ঘাতক দেশের ভেতরেই আছে, কিন্তু আমাদের সাংবাদিক সায়ের বিভ্রান্ত করার জন্য একটার পর একটা পোস্ট করে যাচ্ছে। কিন্তু আমরা হাদির বিচার যে কোনো মূল্যে চাই, এটা আমাদের অস্তিত্বের লড়াই, জুলাইয়ের লড়াই। শাহাদাত লিখেছেন, একটা ফুল ছেড়ে নেওয়া যায় কিন্তু বসন্তকে থামানো যায় না। আজ একটি ঝরে পড়েছে, মায়ের আঁচল ভেদ করে হাজার ফুল আবার ফুটে উঠবে। নাম বদলায়, বছর বদলায়, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার সাহস বদলায় না। শহীদরা হারায় না, তারা ইতিহাস হয়ে থাকে। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ শাহজাদ আলী। গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে A4 বসুন্ধরা পেপার বেসড রিপোর্টিং অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ভিডিওটা আমরা পরীক্ষা করছি, পরীক্ষা নিরীক্ষা শেষে বক্তব্য দেব। প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের 3টি ভিডিও পরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে। এরপর ভিডিওতে তিনি জড়িত থাকার কথা অস্বীকারও করেছেন, সঙ্গে দাবি করেছেন হত্যাকাণ্ডের পর থেকে তিনি দুবাইয়ে অবস্থান করছেন। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ফয়সাল ও তার সহযোগী আলমগীর ভারতে পালিয়ে গেছেন। ফয়সালকে ভারতে পালাতে সহায়তার অভিযোগে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বার্তা আসলেই ফয়সাল করিমের কিনা সে প্রশ্ন উঠছে, কিন্তু দুবাইয়ে নাকি ভারতে সে আলোচনাও আছে। এই বিষয়ে শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ডিএমপির কমিশনার মোহাম্মদ শেখ সাজ্জাদ আলী। জবাবে প্রথমে তিনি বলেন নো কমেন্টস, পরে তিনি বলেন ভিডিওটি আমরা দেখেছি, পরীক্ষা নিরীক্ষা করছি, পরীক্ষা নিরীক্ষা শেষে বক্তব্য দিব। হাদির ঘাতক পালিয়ে পাশের দেশে চলে গেছে, এমন তথ্য হত্যাকাণ্ডের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছিল।
ফয়সালকে ভারতে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী হালুয়াঘাট সীমান্তবর্তী এলাকা থেকে কয়েকজনকে গ্রেফতারও করে। গ্রেফতার করা হয় তাকে সীমান্তে নিয়ে যাওয়া ভাড়া গাড়ির চালককেও। গত 28 ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনসের এসএন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ফয়সাল ও তার সহযোগী আলমগীর হত্যাকাণ্ডের পরপরই সীমান্ত পার হয়ে মেঘালয় যায়। তাদের দুজনকে সহায়তায় অভিযোগে মেঘালয় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে বলেও জানান তিনি সেদিন বলেন, ইনফরমাল চ্যানেলে আমরা মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। সেখানে তারা পুত্তি এবং স্বামীকে গ্রেফতার করেছে বলেও জানান তিনি। তবে সংবাদ সম্মেলনের ঘণ্টা দুয়েক পরই ফয়সালের ভারতে অবস্থান করা এবং দুজনকে গ্রেফতারের কথা অস্বীকার করে বিএসএফ, মেঘালয় ও পুলিশ। মেঘালয় পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তার বরাতেই সেদিন হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো যোগাযোগ করা হয়নি। প্রতিবেদনে উল্লেখিত অভিযুক্তদের কাউকেই গারো পাহাড়ে খুঁজে পাওয়া যায়নি এবং কোনো গ্রেফতারও করা হয়নি। অভিযুক্ত ফয়সাল ও আলমগীর সীমান্ত পার হওয়া বা ঘটনায় পুত্তি এবং স্বামী নামে দুজনের ভূমিকার পক্ষে কোনো গোয়েন্দা তথ্য সরজমিনে যাচাই বা অভিযানগত কোনো প্রমাণ নেই বলেও প্রতিবেদনে বলা হয়। মেঘালয় পুলিশের ওই শীর্ষ কর্মকর্তার বরাতে বলা হয়, পুত্তি বা স্বামী নামে কাউকে মেঘালয়ের কোথাও শনাক্ত করা যায়নি, খুঁজে পাওয়া বা গ্রেফতার করা সম্ভব হয়নি। ধারণা করা হয় ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো প্রকার ভেরিফিকেশন বা সমন্বয় ছাড়াই এই বিবরণ তৈরি করা হয়েছে। এদিন ভিডিও বার্তায় ফয়সাল করিম দাবি করেছেন তিনি দুবাইয়ে অবস্থান করছেন। তার দুবাইয়ের মাল্টিপল এন্ট্রি ভিসের ছবিও তিনি ভিডিওতে দেখিয়েছেন। তবে আমাদের পক্ষ থেকে এসব ভিডিওর সত্যতা কিংবা ফয়সালের অবস্থানের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। গত 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে আততায়ীর হাতে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 19 ডিসেম্বর তার মৃত্যু হয়। এরপর থেকে প্রায় দিনেই শাহবাগে অবস্থান নিয়ে বিচারের দাবি জানিয়ে আসছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সর্বশেষ গত শুক্রবার হাদি হত্যার বিচারের জন্য সরকারকে তারা 22 কার্যদিবস সময় বেঁধে দেয়। এর মধ্যে বিচার না হলে সরকার পতনের আন্দোলনে নামার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। সব মিলিয়ে হাদির ঘাতক কোথায় আছে জানে না পুলিশ। জানলেও আসল খবর না দিয়ে মানুষকে মিথ্যা খবরের মাধ্যমে বিভ্রান্ত করা হচ্ছে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ প্রথম পর্ব ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত 12 ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে এভার্সকার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। এরপর 19 ডিসেম্বর সন্ধ্যায় হাদির মরদেহ দেশে আনা হয়। 20 ডিসেম্বর দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে হাদির জানাজা শুরু হয়। জানাজার শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয়। দর্শক, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের সীমান্তে এখন এক ভয়ানক অস্থিরতা। আজ পিলখানায় বিজিবি সদর দপ্তরে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সরাসরি স্বীকার করেছেন যে নির্বাচনকে টার্গেট করে সীমান্ত দিয়ে দেশে অস্ত্র প্রবেশ করছে। উপদেষ্টা স্পষ্ট বলেছেন, 2-4টি অস্ত্র ঢুকছে তা আমি বলবো না, ঢুকছে এবং ধরাও হচ্ছে। প্রতিদিন কোনো না কোনো পয়েন্টে অস্ত্র উদ্ধার করছে বিজিবি। কিন্তু প্রশ্ন হলো, এই মরণঘাতী অস্ত্রের গন্তব্য কোথায়? নির্বাচনের আগে কেন এই অস্ত্রের ঝনঝনানি? কার ইশারায় সীমান্তের ওপার থেকে ধেয়ে আসছে এই অবৈধ মারণাস্ত্র? রাজনৈতিক মহলে এখন এক তীব্র গুঞ্জন, এই অস্ত্রগুলো কি তবে আওয়ামী লীগ ঢুকাচ্ছে? শেখ হাসিনা দিল্লি থেকে বারবার হুঙ্কার দিচ্ছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে দেবেন না। আর ঠিক এই সময়ের মধ্যেই দেশে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ সাধারণ মানুষের মনে এক বিশাল আতঙ্ক তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, রাজপথের মিছিল মিটিংয়ের পাশাপাশি আওয়ামী লীগ কি তবে এবার কোনো বড় ধরনের মরণ কামড় বা সশস্ত্র মিশনের প্রস্তুতি নিচ্ছে? কেরানীগঞ্জের মাদ্রাসায় সাম্প্রতিক বিস্ফোরণ কি কেবল বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি নির্বাচন পণ্ড করার মহড়া? স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি বলেছেন, ফ্যাসিস্ট যারা আছে তারা সবসময় বাধা দেওয়ার চেষ্টা করবে। এই ফ্যাসিস্ট শব্দটির মাধ্যমে তিনি কি সরাসরি আওয়ামী লীগের সশস্ত্র প্রস্তুতির দিকেই ইঙ্গিত করলেন? পরিস্থিতি সামাল দিতে সরকার এবার কঠোর অবস্থান নিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় 35,000 বিজিবি সদস্য মোতায়েন থাকবে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, সীমান্তের ছিদ্র দিয়ে যে অস্ত্রগুলো ঢুকে পড়ছে সেগুলো কি ভোটের দিন রক্তগঙ্গা বয়ে দেওয়ার জন্য প্রস্তুত রাখা হচ্ছে? আওয়ামী লীগের এই ঘোষণা, নেত্রীকে ছাড়া ভোট হতে দেব না, আর এই অবৈধ অস্ত্রের সরবরাহ কি একই সুতায় গাথা? বাংলাদেশ কি এক ভয়াবহ সংঘাতময়
নির্বাচনের দিকে এগোচ্ছে। ওয়াশিংটনের সবুজ সংকেতের অপেক্ষায় আওয়ামী লীগ। এবার আসল খেলা, যে কোনো সময় বড় ঘোষণা শেখ হাসিনার। ফাইনাল অ্যাকশন শুরু হচ্ছে দ্রুতই। দর্শক, বাংলাদেশের রাজনীতির আকাশে কি তবে দুর্যোগের মেঘ কাটতে শুরু করেছে? আওয়ামী লীগ কি পেয়ে গেছে সেই কাঙ্ক্ষিত সবুজ সংকেত? রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন? বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটনের সাথে পর্দার আড়ালে চলা দীর্ঘ দর কষাকষি এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। 5 মার্কিন কংগ্রেস সদস্যের সেই কড়া চিঠির পর থেকেই হাওয়া বদলাতে শুরু করেছে ক্ষণে। গুঞ্জন উঠেছে, যুক্তরাষ্ট্রকে এখন বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগকে মাঠের রাজনীতিতে ফেরাতে মৌন সম্মতি দিয়েছে। আর এই সবুজ সংকেতের অপেক্ষায় প্রহর গুনছে দিল্লির ডেরায় থাকা আওয়ামী লীগের হাইকমান্ড। সংকেত মিললেই কি তবে শুরু হবে সেই বহুল আলোচিত চূড়ান্ত অ্যাকশন? আওয়ামী লীগ কি তবে এবার তাদের 5 কোটি সমর্থক নিয়ে রাজপথ দখল করতে নামছে? কিন্তু কি এই চূড়ান্ত অ্যাকশন? আওয়ামী লীগের ভেতরে সূত্র বলছে, এবার আর কোনো ঝটিকা মিছিল নয়, এবার মিশন হবে সরাসরি রাজপথ অবরোধ। আমেরিকার সবুজ সংকেত পাওয়ার অর্থ হলো আন্তর্জাতিক মহলের সমর্থন নিশ্চিত করা, আর সেটি নিশ্চিত হলেই শেখ হাসিনা তার নেতাকর্মীদের চূড়ান্ত লড়াইয়ের ডাক দেবেন। নেত্রীর স্পষ্ট বার্তা, আর কোনো পিছু হটা নয়। নির্বাচন প্রতিহত করতে এবং আওয়ামী লীগের ওপর থেকে সকল বাধা সরাতে এবার অল আউট মিশনে নামছে দলটির অঙ্গ সংগঠনগুলো। সীমান্তের ওপর থেকে আসা অস্ত্রের গুঞ্জন আর মাঠ পর্যায়ে প্রস্তুতি কি তবে একই সুতোয় গাঁথা? আওয়ামী লীগ কি বড় কোনো অভ্যুত্থানের মাধ্যমে নিজেদের অবস্থান পুনরুদ্ধার করতে যাচ্ছে? আমেরিকার এই পাল্টে যাওয়া অবস্থান ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের জন্য এক বিশাল বড় সতর্কবার্তা। আন্তর্জাতিক শক্তি সমর্থন ছাড়া এই সরকারকে টেকে রাখা কঠিন হয়ে পড়বে। আওয়ামী লীগ ঠিক এই দুর্বলতা থেকেই পুঁজি করতে চাইছে। সবুজ সংকেত পাওয়ার সাথে সাথেই যদি আওয়ামী লীগ রাজপথে নেমে পড়ে, তবে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে? বাংলাদেশ কি আবারও ভয়াবহ সংঘাতের দিকে এগোচ্ছে, নাকি শেখ হাসিনার রাজকীয় প্রত্যাবর্তন এখন কেবল সময়ের ব্যাপার? তালেবান সরকারের কর্মকর্তা ঢাকায়, নানা আলোচনা। তালেবান সরকারের মধ্যম সারির এক কর্মকর্তা ঢাকা সফরের বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছে। ওই সফরের প্রস্তুতি ও বাস্তবায়নে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের কোনো পর্যায়ে কারো সঙ্গে কোনো সমন্বয় নেই বলেও নিশ্চিত করেছে সেগুনবাগিচা। স্মরণ করা যায়, গেল অক্টোবরে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফর করেন। তার সফর নিয়ে তখন কেবল দিল্লি নয়, গোটা দক্ষিণ এশিয়ায় আলোড়ন তৈরি হয়েছিল। তালেবান সরকারের এশিয়া বিষয়ক নীতি নির্ধারণে মোল্লা জাওয়ান্দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে মনে করা হয়। সূত্রের দাবি, বাংলাদেশে বিশেষ সফরে তিনি খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ ঢাকার কয়েকজন রাজনৈতিক ও শিক্ষাবিদের সঙ্গে বৈঠক করেছেন। কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে হামলা, পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ, সেনাবাহিনী মোতায়েন। রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। লাঠিসোঁটা নিয়ে আগত কিছু দুর্বৃত্ত ব্যবসায়ীদের ওপর ঝাঁপিয়ে পড়ে, তবে পরে ব্যবসায়ীরা নিজেদের রক্ষা করতে প্রতিহত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে। সোমবার সকাল 11টার দিকে কিচেন মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েক মাস ধরে নতুন করে চাঁদাবাজি শুরু হওয়ায় তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে জড়ো হন। প্রত্যক্ষদর্শীরা বলেন, মানববন্ধন শুরু হওয়ার প্রায় আধা ঘন্টা পর হঠাৎ হামলাকারীরা তাদের ওপর আক্রমণ চালায়। এতে ধাওয়া পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একাধিক ব্যবসায়ী অভিযোগ করেছেন, হামলাকারীদের মধ্যে স্থানীয় যুবদলের কয়েকজন নেতাকর্মী ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম, কোনো উস্কানি ছাড়াই আমাদের ওপর হামলা চালানো হয়েছে, আমরা এর বিচার চাই। এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী আপডেটে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।